এ বাংলায় শিল্পর পাশে একটা বড় জিজ্ঞাসা চিহ্ন রয়েছে। কর্মসংস্থান নেই বললেই চলে, আর সেখান থেকে এখনো পর্যন্ত হাজার হাজার চাকরি প্রার্থী যারা বছরের পর বছর ঝড় বৃষ্টিকে মাথায় করে নিয়ে রাস্তায় রয়েছেন শুধু তাদের হকের চাকরিটার জন্য। আর তারই মাঝে অর্থাৎ এই বাংলায় যখন আরতি আজানের বিভেদ চলছে, তার দেখুন, এই বিতর্কে যাওয়াটা বোধহয় ঠিক হলো না। কারণ যে কোনো কারণেই হোক, ভুলভাবে হোক বা পাপের দায়ে হোক, একটা অন্যায় হয়ে গেছে। সেখানে কিন্তু প্রাথমিক দায়িত্ব ছিল এসএসসি যদি সেই দায়িত্বটা ঠিক মতো পালন করতে পারতেন, তাহলে হয়তো এই অবস্থাটা পৌঁছাতো না। বাধ্য হয়ে কোর্টে আর কোনো জায়গা নেই। তারাও অনেক চেষ্টা করেছেন। আমি জাজমেন্টটুকু যতটুকু দেখেছি, পুরোটা পড়া হয়ে ওঠেনি, তাতে দেখেছি তারা যতটা সম্ভব চেষ্টা করেছেন। এই অত্যন্ত খারাপ পরিস্থিতির মধ্যেও একটা পজিটিভ জায়গা তারা রেখেছেন বলে আমার মনে হয়। যেমন ধরুন, তারা বলেছেন যারা অন্য জায়গায় চাকরি করতেন, এই পরীক্ষা দিয়ে যারা পেয়েছিলেন, নতুনভাবে জয়েন করেছিলেন, তারা কিন্তু আবার পুরনো জায়গায় ফিরে যেতে পারবেন এবং সেখানে তারা আবেদন করতে পারেন। এই একটা দিক। দ্বিতীয় দিক হলো যে আবার এই যারা 16 সালে চাকরিতে আবার আবেদন করেছিলেন, তাদের জন্য এক্সক্লুসিভলি তাদের জন্যই পরীক্ষাটা করা হবে। এবং আমি যে সমস্ত সত্যি এর মধ্যে কিছু ভালো ভালো ছেলে মেয়ে আছে যারা সত্যিই যাদের উপর অবিচার হলো, কিন্তু সেটাও কিন্তু কোর্টের কিছু করার ছিল না। এমন জায়গায় বারে বারে সে কলকাতা হাইকোর্ট থেকে বলুন, সুপ্রিম কোর্ট থেকে বলুন, সব সময় তারা বলে গেছেন এসএসসিকে যে সহযোগিতা করুন, আপনারা বের করার চেষ্টা করুন। তারা বললেন 5000 সামথিং বোধহয় অর্ড আছে, কিন্তু বাকিটা কি তাহলে রাইট, সেটাও তারা মেসেজ দিয়ে বললেন না যে হ্যাঁ বাকিগুলো ঠিক। যদি বাকিগুলো ঠিক বলতেন তাহলে হয়তো 5000 কত চাকরিটা যেত, পুরো 25,752 যেত না। অবস্থার পরিপ্রেক্ষিত যা দাঁড়িয়েছে, তাতে আমি যে সমস্ত ছেলেদের, সত্যি এটা অত্যন্ত দুর্ভাগ্যের, যারা ভালো ছেলেমেয়ে অনেক কষ্ট করে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলেন, চাকরি করছিলেন, তারা আশাহত হয়েছেন। আমি তাদের বলবো, এই দুরবস্থার মধ্যেও আপনারা পজিটিভ মাইন্ডসেট তৈরি করুন। আপনারা ভালো ছেলেমেয়ে, আবার পরীক্ষা হলে আমি বিশ্বাস করি তারা আবার পাবেন এবং তারা যোগ্য বলে বিবেচিত হবেন এবং চাকরি আবার তারা ফিরে পাবেন। এই আশা আমি করি এবং তারাও আশা করি আমি করব। কারণ আমি বলে রাখি, মনটাকে খুব পজিটিভ রাখতে হবে। একটা ছোট্ট গল্প নয়, বাস্তব ঘটনার কথা বলি। একজনকে বলছে, ওরে তোকে তো প্রশান্ত মহাসাগরে ছেড়ে ফেলে দিল, এবার তুই কি করবি? সে বলল, এখানেও তো আমার একটা পজিটিভ দিক আছে। বলে কি না, বলে আমাকে তো আটলান্টিকে ফেলেনি, প্রশান্ত মহাসাগরে ফেলেছে, আমি সাঁতরে উঠে চলে যাব। অর্থাৎ আমি প্রত্যেকটি ছাত্রছাত্রীদের বা পরীক্ষার্থীদের অনুরোধ করব, তারা হতাশ না হয়ে যে সুযোগ যা গেছে সেটাকে একটু আপাতত সেই আবেগটাকে আটকে রেখে তারা যতদূর সম্ভব চেষ্টা করুন। আবার পরীক্ষা হবে, 3 মাসের মধ্যে ফলাফল বেরোবে এবং আপনারা আবার সাকসেসফুল হবেন, যেহেতু আপনারা ভালো ছেলেমেয়ে, যেহেতু একবার পেয়েছেন আবার চিত্তরঞ্জন বাবু, একবার কেন 100 বার। আপনাদের মতো মানুষদের কাছ থেকে এই পজিটিভ এনার্জিটাই হয়তো এই হাজার 25,752 জন, 5,303 জনকে যদি বাদও দিই, তাহলে বাকিরা অন্তত এই কমপক্ষে 20,000 তারা আশা করে থাকে এবং তাদের হয়তো মনোবল চাঙ্গা করবার জন্য এই বক্তব্য বা এই ধরনের সাপোর্ট ভীষণ প্রয়োজন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই মনোবল চাঙ্গা করার পর যদি তারা মরণ কামড়ও দেয় 3 মাসের মধ্যে হওয়া ফ্রেশ সিলেকশনে, তাহলে সেই সিলেকশনও কি দুর্নীতি বা ত্রুটিমুক্ত হবে? সেই নিশ্চয়তা তারা পাবে? দেখুন, সেটা পজিটিভ ডেফিনিট করে বলা সম্ভব নয়। তবে যেহেতু এসএসসি একটা ধাক্কা খেলো, আমি আশা করব সেই ধাক্কা থেকে তারা খানিকটা যে সংশোধন হবে, এতে কোনো সন্দেহ নেই। এবং সমস্ত সারা পশ্চিমবাংলার মানুষ তাদের দিকে দেখবে, দৃষ্টি রাখবে। যারা পরীক্ষা দিচ্ছেন শুধু তারা নয়, যারা পরীক্ষা দেবেন না তাদের বাড়ির গার্জেনরাও কিন্তু লক্ষ্য রাখবেন কোথায় ভ্রষ্টাচার হচ্ছে এবং সেই মাফিক তারা ব্যবস্থা করবেন বলে আমি আশা করি। এবং আমি আশা করি যে তারা
ঠিক মতো পরীক্ষা দিতে পারবেন এবং ভালো ছেলেমেয়েরা চাকরি পাবেন এই আশা আমি করি। এবং আমি এই কথাও ছাত্রছাত্রীদের বলছি বা পরীক্ষার্থীদের বলছি, আশাহত হবেন না কারো একটা অপদার্থতার জন্য বা খারাপ কাজের জন্য তাদেরকে ভিকটিম হতে হচ্ছে, এটা কোনো সন্দেহ নেই। এর জন্য প্রশাসন সামগ্রিকভাবে দায়ী, তার অনেক দিক আছে, আপনারা সবই দেখেছেন। তবুও আমি বলবো যে আপনারা আশাহত না হয়ে আবার তৈরি হন। মাননীয় সুপ্রিম কোর্ট একটা সুযোগও দিয়েছেন যে 16 সালে যারা আবেদন করেছিলেন তারা আবার পরীক্ষা দিতে পারবেন এবং তাদের আবার নিয়োগ হবে। এবং যেহেতু এসএসসি বা সরকার একটা ধাক্কা খেয়েছে এবং তার থেকে তারা কিছু যে শিখবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আরেকটা বিষয় একটু জানতে চাইবো, কারণ এই যে 3 মাসের কথা বলা হচ্ছে যা বা ফ্রেশ সিলেকশনের কথা বলা হচ্ছে, নতুন করে নিয়োগ পদ্ধতি, নতুন করে পরীক্ষায় বসবার সুযোগ, সেক্ষেত্রে কি এই 25,752 জন তাদের মধ্যে যারা যোগ্য, যাদেরকে অন্তত অযোগ্য বলে আইডেন্টিফাই করা হয়নি, তারাই শুধু পরীক্ষা দেবে, নাকি এর ছাড়াও আরো আদার্স যারা চাকরি প্রার্থী রয়েছেন অন্যরাও অংশ নিতে পারবেন এই পরীক্ষায়? সবাই, আমি যতটুকু জাজমেন্টটা দেখলাম তাতে আমার মনে হয়েছে 16 সালে যারা পরীক্ষার্থী ছিলেন বা যারা আবেদন করেছিলেন সবাই পরীক্ষা দিতে পারবেন এবং তাদের মধ্য থেকে সিলেকশনটা হবে, নতুন কোনো অ্যাপ্লিকেন্ট আলাদাভাবে নেওয়া হবে না। বেশ, সেক্ষেত্রে দাঁড়িয়ে একটা বিষয় একটু জানতে চাইবো, কারণ এ তো গেল অবশ্যই আপনি যারা চাকরি হারা তাদের মনোবল চাঙ্গা করবার জন্য তাদের কাছ অবধি সেই বার্তা হয়তো আমাদের মধ্য দিয়ে তাদের কাছে পৌঁছে যাবে। আমরাও চাই যে জীবনের লড়াইটা তাদেরকে লড়তে হবে, সকলকেই লড়তে হয়, এই লড়াইটা আরো অনেক বেশি মনোবল চাঙ্গা করে লড়বার সময় এসেছে, মরণ কামড় দিয়ে লড়বার সময় এসেছে। কিন্তু এর পাশাপাশি এই যে এসএসসির গাফিলতি, এই যে একটা মানে রেসপন্সিবিলিটি নিয়ে একটা বিরাট প্রশ্ন একটা কমিশনের, এবার এই প্রশ্নের মুখে পড়ে এক প্রকার অনেকাংশে গোটা শিক্ষা দপ্তরটাই গারদবন্দি হয়েছে, শ্রীগড় নিবাসী হয়েছে। তারপরে দাঁড়িয়ে এ রাজ্যের যে স্কুলগুলো, সরকারি স্কুলগুলো ধুঁকছে, আরও শিক্ষক হারা হয়ে পড়ছে, তাহলে সমাজের শিক্ষা ব্যবস্থা কোন দিকে যাচ্ছে? সেটা তো বলতে বাধা নেই। আমরা সমাজে ঘুরে বেড়াই, বিভিন্ন জায়গায় দেখি বিভিন্ন স্কুলে শিক্ষক নেই, বিভিন্ন বিষয়ে শিক্ষক নেই, পার্ট টাইম টিচার রিক্রুট করা হচ্ছে এবং তাদের অনেক 2,000-2,500 টাকা দিয়ে এক একটি ছেলেকে সপ্তাহে 3-4 দিন ক্লাস করাতে হচ্ছে। তারা আবার সবাই যে খুব বেশি যোগ্য বা ব্রাইট তা নয়, কোনোভাবে শিক্ষা ব্যবস্থাটা চলছে। আমরা আশা করব যে এই সরকার যথেষ্ট হবেন, সচেষ্ট হবেন যে শিক্ষা ব্যবস্থা পুনরুদ্ধারে করার জন্য। যদি তারা না করেন, আবার যদি পুরনো জায়গায় ফিরে যান, তাহলে কিন্তু পশ্চিমবাংলার মানুষ তাদের ছেড়ে কথা বলবে না বলেই আমার ধারণা। সেক্ষেত্রে হচ্ছে আরও একটা বিষয়, অর্থাৎ আগামী প্রজন্ম প্রশ্নের মুখে এটা যেমন একটা দিক, তার পাশাপাশি এই 3 মাসের মধ্যে নিয়োগ পদ্ধতি হবে, তারপর তার নির্বাচন হওয়া, সিলেকশন করা, এই সবটা যাই হোক সময় সাপেক্ষ। এই কয়েক মাসে যে স্কুলগুলো থেকে শিক্ষকরা কর্মহারা হলেন বা তারা আর সেই শিক্ষকতা করতে পারবে না, সেই স্কুলগুলোর ক্ষেত্রে স্কুল পরিচালনার ক্ষেত্রে কতটা সমস্যার মধ্যে পড়তে হবে বা কি সিদ্ধান্ত নেওয়া হতে পারে সেক্ষেত্রে? আপনি জাজমেন্টের দিকে তাকান, আপনি যদি জাজমেন্টের দিকে তাকান তাহলে দেখবেন কোর্ট যেটা বলেছেন, মাননীয় সুপ্রিম কোর্ট, যে আগামী 3 মাসের মধ্যে একটা সুবিধা কি হলো, সামনে কিন্তু বিশাল গ্রীষ্মের লম্বা ছুটি, 3 মাসের মধ্যে দেখবেন অর্ধেকটাই এই ছুটির মধ্যে কাভার করে গেছে। এবং সরকার যদি সচেষ্ট হন এবং যদি ইচ্ছে প্রকাশ করেন, সদিচ্ছা তাদের থাকে, আমি আশা করব এতটা অন্যায়ভাবে কিছু ছেলেকে বিপর্যস্ত করার দায় তারা নেবেন না, তারা প্রায়শ্চিত্ত করবেন এই আশা আমি করি। এবং প্রত্যেকটি ছেলেকে, মেয়েকে বা পরীক্ষার্থীদের আমি বলবো, আপনারা মনোবল হারাবেন না, মনের জোর নিয়ে আগান, কারণ এই প্রতিকূল পরিস্থিতিতে আপনাদের মনের জোর ধরে রাখতেই হবে। এবং আপনারা যেহেতু যারা যোগ্য, তারা নিশ্চয়ই তাদের যোগ্যতার সমান মর্যাদা পাবেন, তারা সাফল্য পাবেন। এবং প্রাকৃতিক একটা নিয়ম আছে, মাথায় রাখবেন, প্রাকৃতিক নিয়মেই তারা কিন্তু
প্রকৃত সমাধান পাবেন বলে আমি বিশ্বাস করি। চিত্তরঞ্জন বাবু, এই প্রাকৃতিক নিয়মেই তো ক্ষমতাসীন যারা তারা তাদের ক্ষমতার আস্ফালনে সেই ক্ষমতা প্রভাব প্রতিপত্তি দেখিয়ে যাচ্ছে। আমরা দেখেছি হাজার হাজার চাকরি প্রার্থী গ্রুপ সি গ্রুপ ডি, আপনিও জানেন, তারা এখনো পর্যন্ত প্রায় 3-3টে বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে, তারা রাস্তায় রয়েছেন এবং আজও বিকাশ ভবন চত্বরে বিক্ষোভ দেখিয়েছেন কয়েকজন, এবং সেখান থেকে দাঁড়িয়ে সত্যি এই সমস্যাগুলোর সমাধান হওয়া মানে সম্ভব। আর যারা এই দুর্নীতির মাথায় বসে আছে, কারা দুর্নীতির মাথা? কালীঘাটের কাকু, পার্থ চট্টোপাধ্যায়, নাকি আরো বড় মাথা? সেই মাথা অবধি পৌঁছানো সম্ভব আদৌ? প্যানেল সম্পর্কিত জাজমেন্ট সুপ্রিম কোর্ট মাননীয় দিয়েছেন, সিবিআইয়ের ইনভেস্টিগেশন চলছে এবং সিবিআই যদি ঠিকমতো ইনভেস্টিগেশন করে আমি বিশ্বাস করি সত্যিকার যারা দোষী তারা শাস্তি পাবেন এবং পাবেনই, এই বিশ্বাস আমার আছে। আপনি দেখুন, একটা ক্ষমতার দম্ভে, চিরকালই ক্ষমতার নিয়ম হচ্ছে অপব্যবহার করা। যতদিন আপনি ক্ষমতায় বেশি দিন প্রতিষ্ঠিত থাকবেন, আপনার ক্ষমতার দম্ভ আসবে এবং দম্ভ থেকে আবার অন্যায় অবিচার শুরু করবে এবং তারপরেই তার পতন হয়। এটা কিন্তু ইতিহাস সাক্ষী আছে এবং ইতিহাস এটা জানে। এটাই প্রাকৃতিক নিয়ম বলে আমি বলতে চাইছি। আজকে যারা ভালো ছেলেমেয়ে যারা সাফল্য পেয়েছিলেন তারা আবারও পাবেন, মনে জোর রাখুন। এই আশা রেখে আমি বলছি আপনারা ন্যায় বিচার পাবেনই পাবেন। অর্থাৎ যা পরিস্থিতি দাঁড়াচ্ছে তাতে আজকে শীর্ষ আদালত কলকাতা হাইকোর্টের রায়কেই বহাল রেখেছেন এবং সেই মোতাবেক হিসেবদার দাঁড়ায় তাতে ওই র্যাঙ্ক জাম্প করা, মেয়াদ উত্তীর্ণ প্যানেল, সাদা খাতা জমা দেওয়া, এতে যে অযোগ্যের তালিকা করা হয়েছিল, জমা দেওয়া হয়েছিল এসএসসি তরফ থেকে 5303 জনের তালিকা, তাদেরকে 12% সুদে বেতন ফিরিয়ে দেওয়ার কথা বলা হয়েছিল এবং তার পাশাপাশি পরবর্তীতে যা পরিস্থিতি তাতে নতুন করে আবার সিলেকশন বা নতুন করে আবার নিয়োগ প্রক্রিয়া 3 মাসের মধ্যে তা সম্পন্ন করবার কথা বলা হয়েছে। এবং এখান থেকেই যেহেতু এসএসসির প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন বাবু আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি, আমি চিত্তরঞ্জন বাবুর কাছে আরেকটা বিষয় জানতে চাইবো। আইনজীবীরা যখন আজকে প্রতিক্রিয়া দিচ্ছিলেন তাদের অনেকেরই মত যে যেভাবে এই গোটা 2016 প্যানেল বাতিল করা হয়েছে বা যে পরিণতি হয়েছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রাইমারি নিয়োগের ক্ষেত্রেও, প্রাথমিকের ক্ষেত্রেও একই পরিণতি হওয়ার সম্ভাবনা প্রবল। অর্থাৎ তাহলে তা আরো বড় বিপর্যয়ের ইঙ্গিত করছে। আপনি কিভাবে দেখছেন? মানে সেক্ষেত্রেও কি একইভাবে গাফিলতিটার চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে? দেখুন, সিলেকশন প্রসিডিওরের অল্প বিস্তর তফাৎ ছাড়া এসএসসি প্রাইমারি প্রায় একইভাবে হয়েছে, ওএমআর সিটের উপর হয়েছে, লিখিত পরীক্ষা হয়নি। যদি একইভাবে অন্যায় এসএসসিতে যেভাবে করা হয়েছে সেটা যদি প্রাইমারিতে যা হয় তাহলে অবশ্যই এটা আশা করা যায় যে তার পরিণতি একই দিকেই যাবে। একই কাজের জন্য একই ফল, এটাই স্বাভাবিক, এটাই প্রাকৃতিক নিয়ম। এটা আমি বিশ্বাস করি, কাজে কাজে একই দিকে যাওয়ার সম্ভাবনা প্রবল। কিন্তু এখান থেকে দাঁড়িয়ে চিত্তরঞ্জন বাবু, তাহলে আজকের দিনে দাঁড়িয়ে হিসেব কি দাঁড়াচ্ছে? মানে এই যোগ্য অযোগ্যের পার্থক্যটা তো খুব একটা করা যাচ্ছে না। মানে চাল আর কাকড় যদি আলাদা করা যেত তাহলে কোথাও একটা আলাদা রকম সিদ্ধান্ত হতো বিচারপতিদের দৃষ্টিভঙ্গিতে, এবং সেদিকে নাই গেলাম। এই যোগ্য অযোগ্যের তফাৎ যেখানে করা যাচ্ছে না, নতুন করে পরীক্ষা হলেও যারা আলটিমেট অযোগ্য তাদের জন্য কি শাস্তি রয়েছে, যারা সাদা খাতা জমা দিয়ে পরীক্ষায় পাশ করে চাকরি করছিলেন? দেখুন, এটা তো সিভিল স্যুট, এখানে ঠিক ওইভাবে ক্রিমিনাল স্যুট নয় বলে যেভাবে ভাবছেন ওইভাবে জাজমেন্টটা হয় না। তাদের পেনাল্টি হিসেবে যেটা দেখা গেছে, আইডেন্টিফাই করা গেছে যারা অন্যায়ভাবে চাকরি পেয়েছে তাদের সুদসহ মাইনেটা ফেরত দিতে হবে। সেটা কিন্তু বিশাল একটা মানে বলতে পারেন তাদের পাপের প্রায়শ্চিত্তটা করতে হচ্ছে। এর বেশি না, আমার জিজ্ঞাসাটা এখানেই চিত্তরঞ্জন বাবু, আমার জিজ্ঞাসাটা এখানেই যে 5303-এও তো অনেক দ্বিমত রয়েছে। কেউ বলছে এই সংখ্যাটা নয়, কেউ বলছে এটাই যথার্থ প্রমাণ নয়, এর বাইরেও আরও অনেকে অযোগ্যের তালিকায় রয়েছে। তাহলে সেক্ষেত্রে সেই শাস্তিও কি সকল অযোগ্যদের জন্য সমান হলো? মানে এই যেহেতু চাল আর কাকড় আলাদা করা গেল না বা অসম্ভব বলে শেষ শুনানিতেও প্রধান বিচারপতি জানিয়েছিলেন।
দেখুন, এখানে আপনাকে বুঝতে হবে যে 5,300 বা যতজন হয় সেটা ডেফিনিট করে কিন্তু এসএসসি বলে দিয়েছে। কাজেই সেখানে আর কোনো ওটা নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন দুটোই ফুলফিল করছে। তাই তাদের যেভাবে দেখব আমরা, আইনের চোখে যেভাবে দেখা হয়, সেটা কিন্তু বাকি 20,000-এর জন্য দেখা হবে না। কারণ সেটা কেউ বলতে পারছে না যে তারা ডেফিনিট করে, অর্থাৎ সেখানে কন্ডিশনটা নেসেসারি কিন্তু সাফিসিয়েন্ট নয়। নেসেসারি কন্ডিশনটা একটা স্যাটিসফাই করছে ওই 20,000-এর গ্রুপটা, সাফিসিয়েন্ট নয়। কিন্তু এই 5,300 বা যাই হোক না কেন, তাদের কিন্তু কন্ডিশনটা নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট দুটোর জন্যই তাদের শাস্তিটা আলাদাভাবে করা হয়েছে। এটাই আমার ধারণা। এই যুক্তিতেই বোধহয় হয়তো মাননীয় সুপ্রিম কোর্ট দেখেছে। বেশ, অনেক ধন্যবাদ জানাবো চিত্তরঞ্জন বাবু আপনাকে। এতটা গুরুত্বপূর্ণ সময় শুধু আমাদেরকে দেওয়া নয়, এই সময়ে চাকরি হারাদের জন্য গুরুত্বপূর্ণ সময়। কারণ যেভাবে আপনি মনোবল চাঙ্গা করবার চেষ্টা করলেন এবং মনোবল চাঙ্গা করে তাদেরকে আগামী দিনে এই 3 মাসের মধ্যে ঝাঁপিয়ে পড়বার কথা, অর্থাৎ এতদিন পর্যন্ত যা হয়েছে, যা ঝড়ঝাপটা গেছে সেগুলোকে পাশে রেখে আবার নতুন করে প্রস্তুতি, নতুন করে জীবনযুদ্ধে ঝাঁপ দেওয়া, তার যে এক প্রকার পজিটিভ দিক, সেই দিকগুলোই চিত্তরঞ্জন বাবু তুলে ধরবার চেষ্টা করলেন। আমরাও চাইবো যে সুদিন ফিরুক, সকলের জীবনে সুদিন ফিরুক, চাকরি হারাদের এবং যারা চাকরি প্রার্থীরা রাস্তায় রয়েছেন তাদেরও। আজকের নিউজরুম এখানেই শেষ করছি। আপনাদের নজর থাকুক ক্যালকাটা নিউজে।